আমরা যেটা খেয়াল করছি, একটা হচ্ছে যে হাসিনা চলে গেছে, স্বৈরাচার চলে গেছে, কিন্তু তার সমস্ত প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী সব রয়ে গেছে দেশে। হাসিনার নেতৃত্বে তার আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দ দেশ থেকে পালিয়ে গেছে। হাজার লক্ষ কোটি টাকা দেশ থেকে লুট করে নিয়ে তারা আয়েসে বিদেশে জীবনযাপন করছে। কর্মীদেরকে তারা দেশে ফেলে চলে গেছে এবং তারা আশা করছে যে এই কর্মীরা, লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীরা আবার এই চোর, বাটপার, ডাকাত, খুনি নেতৃবৃন্দদেরকে দেশে ফিরিয়ে আনবে। এবং এই পর্যায়ে হাসিনা চলে যাওয়ার কারণে আমাদের প্রতিবেশী যারা, তাদেরকে এই যে যেটা জনাব রাশেদ প্রধান বললেন যে হাসিনাকে কিন্তু তারা দুর্গার আসরে দেয় নাই, সেবাদাস যেহেতু ছিল, সেই সেবাদাস আবার দেশে ফেরত আসবে এটা তারা আশা করছে। এটা কাল্পনিক এবং অবাস্তব। মূল বিষয়টা যেটা আমি আভ্যন্তরীণ বিষয়টা আর বলতে চাচ্ছি না, বিকজ আওয়ামী লীগের দেশে ফেরত আসার আর কোনো সুযোগ নেই, কিন্তু তারা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। একটা বিষয় যেটা খাগড়াছড়িতে চলছে, এই ঘটনাটার কিছু তথ্য আমরা যেটা জানতে পেরেছি, একটা মহিলা অজ্ঞান হয়ে পড়েছিল, তাকে ধরে নেওয়া হয়েছে যে তাকে রেপ করা হয়েছে, কিন্তু জ্ঞান ফিরে আসার পরে সে প্রকাশ্যে সাক্ষ্য দিচ্ছে যে তার এইরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই, কিছু একটা খাওয়ার কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সকল এজেন্সি, সরকারের সকল এজেন্সি, সশস্ত্র বাহিনী বলি, পুলিশ বলি, সরকারি প্রশাসন বলি, সবাই কিন্তু এই বিষয়টা জানে যে সেরকম এমন কোনো রেপের ঘটনা ঘটে নাই। কিন্তু এটাকে, এবং যে যাকে রেপ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে সে একটা হিন্দু, মহিলাটা হচ্ছে বুদ্ধিস্ট, এবং ছেলেটা মূল উদ্দেশ্য হচ্ছে পূজার পূর্বে আমরা যে আজকের টপিক যেটা ওয়েবনিয়ারের, যে এই ধর্মীয় একটা ইস্যুকে নিয়ে আমাদের দেশে বিশৃঙ্খলার চেষ্টা চলতেছে। একটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বিশৃঙ্খলার সৃষ্টি, এবং সেই সাথে দেশব্যাপী হিন্দু মুসলমান একটা দাঙ্গা চালানোর শুরু করার চেষ্টা চলতেছে। ওইখানে বুদ্ধ এবং বুদ্ধিস্ট মহিলাকে হিন্দু ছেলে রেপ করেছে, সেই ওসিলায় যদি হিলট্র্যাক্সের বাঙালি মুসলমানরা এই হিন্দুকে বা হিন্দু ধর্মাবলম্বীদেরকে উপরে আক্রমণ করে এই পূজা উপলক্ষে, তাহলে এটা একটা বিষয় হবে, সাবজেক্ট হবে যে সারা দেশব্যাপী হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর একটা ওসিলা খুঁজে পাওয়া। আমাদের দেশের মুসলমানরা এখনো পর্যন্ত অত্যন্ত অন্য ধর্ম পালন বলি এবং তাদের যে কোনো আচার আচরণের প্রতি যথেষ্ট সহনশীল, এবং সেই জন্য তাদের এই উস্কানিতে তারা কেউ পা দেয় নাই বা ফাঁদে পা দেয় নাই, বিদায় খাগড়াছড়ির মধ্যে বিষয়টা সীমিত রয়ে গেছে। বাট আমরা হতাশার সাথে লক্ষ্য করছি যে কোনো সরকারি প্রতিষ্ঠান, মিডিয়া বা আইএসপিআর যারা হিলট্র্যাক্সে ব্যাপকভাবে মিলিটারি ডিপ্লয়েড, তারা সিভিল ইনএড টু সিভিল পাওয়ারও ডিপ্লয়েড, কিন্তু তাদের থেকেই কিন্তু প্রথম বক্তব্য আসা উচিত ছিল, প্রশাসন থেকে আসা উচিত ছিল, কিন্তু সেটা অদ্যবধি আসে নাই। তার মানে এখনো তারা চেষ্টা করে যাচ্ছে যে ওই ওসিলাটা, ওই ইস্যুটাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া যায় কিনা। বাংলাদেশের জনগণ প্রকৃত অর্থে যেটা এই মুহূর্তে আমি মনে করি, এই ধরনের কোনো ফাঁদে জনগণ পা দিবে না। আর একটা বিষয় হচ্ছে যে ভারতের অবস্থান আন্তর্জাতিক পর্যায়ে, আমরা গত 50 বছর ধরে, বিশেষ করে গত 16 বছর ধরে পাকিস্তানকে গালি দিয়ে এসেছি, একটা ফেইল্ড স্টেট, সন্ত্রাসী স্টেট, এবং তাদের এমন কোনো খারাপ গুণাবলী নাই যেটা তাদের নাই। কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম? আমরা গত 1-2 মাসে বা 3 মাসে যেটা দেখছি, শুধু না, মে মাস থেকে শুরু হয়েছে গল্পটা। ভারত তাদের আধিপত্য বিস্তারের জন্য পাকিস্তানকে আক্রমণ করে, এবং তারা তাদের যে কাল্পনিক একটা শক্তি ছিল দক্ষিণ এশিয়াতে, ভারত যে একটা শক্তি, দক্ষিণ এশিয়ার বিগ ব্রাদার, সেই ইয়েটা, এবং বিশ্ব শক্তির কাছে ভারত নিজেকেও যে দাবি এতদিন করে আসছে, এই ভারত পাকিস্তানকে আক্রমণের মাধ্যমে নিজেদের সেই অবস্থানটা নিজেরাই হারিয়ে ফেলেছে। ভারতের নিজস্ব শক্তি সম্পর্কে তাদের নিজস্ব কোনো ধারণাই নাই। এই কারণে আমরা যেটা বলি, ভারত দাবি করে যে চীন স্ট্রিং অফ পার্লস এর মাধ্যমে ভারতকে ঘিরে ফেলতেছে বিভিন্ন দিকে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, সবখানে চীন। কিন্তু প্রকৃত অর্থে এই ঘেরার পরিকল্পনাটা, কাজটা শুরু করেছিল কিন্তু সক্ষমতা না থাকা সত্ত্বেও কিন্তু ভারত। আমরা যদি একটু পিছনে তাকাই, মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ভিয়েতনামে চলে যায়, তা ফিলিপাইনে চলে যায়, নেপালে তো আছেই, এবং এমনকি মঙ্গোলিয়াতেও তারা $1 বিলিয়ন একটা ইকোনমিক অ্যান্ড স্ট্র্যাটেজিক প্যাকেজ তারা দেয়। মানে তারা আসলে চীনকে ঘেরারই একটা দুঃসাহস দেখিয়েছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরা গত 2-3 মাসে কি দেখলাম? ইরান ইসরায়েলকে যেভাবে জবাব দিল, এবং পাকিস্তান ইন্ডিয়াকে যেভাবে তাদের আক্রমণকে প্রতিহত করলো,
সেটা কিন্তু পুরো বিশ্ব ইয়েতে আমরা যেটা দেখছি, ইরান এবং পাকিস্তান একটা আমাদের আঞ্চলিক এবং সাউথ এশিয়া এবং মিডল ইস্টে একটা বিরাট একটা শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। তারা নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হয়েছে। অথচ আমরা দাবি করছি যে ইকোনমিক্যালি পাকিস্তান ফেল করেছে, তারা দুর্বল রাষ্ট্র, তারা টেররিস্ট রাষ্ট্র। কিন্তু যে যুদ্ধ বিদ্যা তারা, বিশেষ করে পাকিস্তান এয়ারফোর্স যে যুদ্ধ দেখিয়েছে, সেটা পুরো বিশ্বের জন্য একটা উদাহরণ হিসেবে তারা দেখাতে সক্ষম হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে সৌদি আরব তাদের সাথে চুক্তিটা করেছে। এবং শুধু সৌদি আরব না, আমরা দেখলাম এই মুহূর্তে যখন ইউএনএ রয়েছে, তখন প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকটা মুসলিম দেশের সাথে 8টা সম্ভবত মুসলিম দেশের সাথে, যেটার মধ্যে আছে কাতার, ইজিপ্ট, টার্কি, সৌদি আরব, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান এবং ইউএই, এই 8টা দেশের নেতাদের সাথে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে বসছেন এবং তারা পুরো মিডল ইস্টের সিকিউরিটিটাই পাকিস্তানকে কিন্তু হাওলা করে দিয়েছে। এবং তারা চাচ্ছে যে পাকিস্তানের মাধ্যমে যেন ইরানকেও নিয়ন্ত্রণ করা যায় এবং পুরো মিডল ইস্টে ইসরায়েলকেও এবং ইয়েকে মানে পাকিস্তানের ইয়েতে লিডারশিপে পুরো পিসটা মেনটেন করার দায়িত্ব তারা দিয়ে দিয়েছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই 8টা দেশের প্রতিনিধিদের সাথে বসার পরে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু আবার পাকিস্তানের শাহবাজ শরীফ এবং ইয়ের সাথে বসছেন, আসিফ মনিরের সাথে বসছেন। এই অবস্থায় কিন্তু তাদেরকে আরেকবার নিশ্চয়তা দিচ্ছে যে তোমরাই এই দায়িত্বটা নিবা। পাকিস্তান এখন শুধু মিডল ইস্ট না, সাউথ এশিয়াতেও কিন্তু একটা চীন এবং পাকিস্তান যে অবস্থান রয়েছে, আমাদের কিন্তু আর কোনো অপশন নাই। যত হুমকি ধামকি থাকুক, ভারতকে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। পাকিস্তান একমাত্র রাষ্ট্র পৃথিবীতে যেটা 3 পরাশক্তির সাথে সুসম্পর্ক এবং তাদের পছন্দ মতো সম্পর্ক তারা মেনটেন করতেছে। অত্যন্ত এবং প্রতিষ্ঠিত সম্পর্ক রেখেছে তারা চীনের সাথে এবং ইরান, তাই এবং খুবই গঠনমূলক একটা সম্পর্ক এবং আমেরিকার সাথে যে সম্পর্ক তারা রাখছে এখন এই মুহূর্তে দেখছি, সেটা নিঃসন্দেহে অত্যন্ত মানে খুব ব্যালেন্স করে চীন এবং আমেরিকার সাথে একসাথে সম্পর্ক রাখাটা একটা এটাই প্রথম আমরা কোনো দেশকে দেখছি। এবং পাকিস্তানের মতো একটা দেশ, এমন না যে তারা ইউরোপিয়ান কোনো মিডল ইনকাম গ্রুপ কান্ট্রি বা সেকেন্ড ওয়ার্ল্ড, ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড এর কেউ না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে পাকিস্তান একমাত্র দেশ যেটা রাশিয়ার সাথেও খুবই সুন্দর সম্পর্ক মেনটেন করতেছে। চীন রাশিয়া একটা জোট বলা যেতে পারে, চীন রাশিয়া ইরান এরা একটা সম্পর্ক তারা নিজস্ব রাখছে এবং সেই সাথে সেটার মধ্যে পাকিস্তানও যোগ দিয়েছে। তো এই পরিস্থিতিতে আমরা গত 16 বছরে আমাদের সামরিক ক্ষমতা যেটা হারিয়েছি, আমাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য খুব ডিফিকাল্ট, আমরা পারবো না। সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি চীন এবং পাকিস্তানের সাথে আমাদের একটা নিরাপত্তামূলক চুক্তিতে অবশ্যই যেতে হবে, যেটাতে ইমিডিয়েটলি আমরা সামরিক শক্তি যতক্ষণ পর্যন্ত গড়ে তুলতে না পারবো ততক্ষণ পর্যন্ত, প্লাস আমাদের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য চীন এবং পাকিস্তানের সাথে একটা ক্লোজ সম্পর্ক বা ডিফেন্স প্যাক্ট যে টাইপের সম্পর্ক আছে। এবং আমাদের আফসোস করা উচিত যে বাংলাদেশ কেন 9 নম্বর দেশ হতে পারলো না, তৃতীয় বৃহত্তর মুসলিম দেশ হওয়া সত্ত্বেও আমেরিকার এই মিটিং এ কিন্তু বাংলাদেশ উপস্থিত থাকতে পারে নাই। তাই এটা আমরা যাতে ভবিষ্যতের মিটিং এ উপস্থিত থাকতে পারি, সেইভাবে আমাদেরকে যোগ্য করে তুলতে পারি। আমরা সশস্ত্র বাহিনীর দুর্বলতা সম্পর্কে অনেক বলেছি। আজকে যদি দেশে একটা শক্তিশালী সশস্ত্র বাহিনী থাকতো, তাহলে হয়তো আমরা মায়ানমারকেও চাপ দিয়ে আমাদের রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন নিশ্চিত করতে পারতাম। তারা জানে আমাদের দুর্বলতা, আমরা যদি স্বীকার নাও করি। তো এই পরিস্থিতিতে আমি আশা করব যে বাংলাদেশের জনগণ যথেষ্ট এখন সচেতন আছে এবং যে কোনো ধরনের আভ্যন্তরীণ হুমকি, যেরকম খাগড়াছড়িতে হচ্ছে বা যেটা আমাদের আন্তর্জাতিক হুমকি, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমরা আশা করছি, সেটা যেন আমাদের জনগণ একসাথে হয়ে রাজনৈতিক দল মিলে এটাকে শেষ করবেন। এবং আজকে যারা আমাদের এই ওয়েবিনারে অংশগ্রহণ করে আমাদের এই প্রচেষ্টায় সহায়তা করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।